এই নিয়ে বোধহয় ১০০ বার পার হয়ে গিয়েছে আমি রাত্রিকে টেনে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে অতঃপর ক্লান্ত হয়ে বসে পড়েছি। কি হলো মেয়েটার? কই ৪ দিন আগেই তো দিব্যি রুশো ভাইয়াকে অস্বীকার করে ড্যাং করে ওই দিদারুল্লার সাথে চলে গিয়েছিল। তবে আজ হঠাৎ হলোটা কি ওর? কাল রাতে রাত্রিকে শান্ত করে রুশো ভাইয়া অবশেষে ক্ষান্ত হয়েছিল। অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার ঘরে। রুশো ভাইয়ার রেস্টের প্রয়োজন ছিল বিধায় খালামুনি ভাইয়াকে নিজ হাতে তুলে ভাত খাইয়ে ঔষধ দিয়ে এসেছিল। সারাদিনের ধকল সাথে এত বড় একটা আকস্মিক ঘটনা সব মিলিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল রুশো ভাইয়া। তাই খাওয়ার কিছুক্ষণ পরই ডুব দিয়েছিল ঘুমের অতল গহীনে। সাথে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল আস্ত একটা পেতনিকে। মেয়েটা সারারাত শান্তিতে ঘুমোতে দেয়নি আমায়। কিভাবে বিয়ে ভাঙল, সে রুশো ভাইয়ার প্রেমে পড়ল, এসব শুনিয়ে শুনিয়ে অর্ধেক রাত পার করে ফেলেছিল রাত্রি। আমি খুব মন দিয়েই শুনছিলাম, কিন্তু ঘড়িতে ঘণ্টার কাঁটা দুইটো পার হতেই চোখে এত বড় বড় ঘুম বাবাজির হামলা শুরু হয়েছিল আমার। তবু রাত্রি ছিল নিদ্রাহীন। ঘুমের ছিটেফোঁটাও আসছিল তার চোখে। না সে নিজে ঘুমোচ্ছিল আর না আমায় ঘুমোতে দিচ্ছিল। চোখ ঘুমে টুইটুম্বুর, তবুও ঘুমোবার জো ছিল না আমার। নিবিড় ভাইয়া আর নিত্য আপু রাতে চলে গিয়েছিল বিধায় চিপায় পড়েছিলাম আমি। নিত্য আপু থাকলে বেশ হতো। আবারও একটা ঘুমের হুলথুক কোয়াইমিন ইঞ্জেকশন ফুটিয়ে অচেতন করে রাখতাম রাত্রিকে। বর্তমানে ওকে আমাদের বাড়ি থেকে টেনে হিচড়ে বের করার মুখ্য উদ্দেশ্য ওর মা। মেয়ে কাল বাড়ি ফিরেনি বলে বেশ চিন্তিত ছিল আন্টি। খুব সকালেই টুস করে কল করে ঠুস করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে সকাল সকাল রাত্রিকে বাড়ি পাঠিয়ে দেবার জন্য অনুরোধ করে আন্টি। আমিও বাধ্য মেয়ের বেস্টুর মতোই যথা আজ্ঞা আন্টিজি বলেই ফোনের লাইন কেটে দিয়ে আবারও ঘুমের রাজ্যে ডুব দেই। আরও ২ ঘণ্টা ঘুমোনোর পর আড়মোড়া ভেঙে উঠে দেখি আমার পাশে বিছানা খালি। রাত্রি উধাও। ওকে খুঁজতে নিচে নামতেই দেখি কিচেনে ব্ল্যাক কফি বানাচ্ছে সে। সে যে কফি খায় না তা খুব ভালো করেই জানি আমি। হঠাৎ সাত সকালে কফি বানানোর উদ্দেশ্য না বুঝে তার কাছে গিয়ে প্রশ্ন করতেই সে হাসি মুখে উত্তর দেয়, রুশোর জন্য বানাচ্ছি। ও তো প্রতিদিন সকালে ব্ল্যাক কফি খায় তাই। হঠাৎ এমন 5G স্পিডে রাত্রির পরিবর্তন হজম করতে বড্ড বেশি কষ্টকর বলে মনে হয় আমার। মেয়ে বলে কি? যাকে কথায় কথায় নাক ফাটাবার জন্য হাত তুলত আর আজ সেই হাতেই তাকে কফি বানিয়ে খাওয়াচ্ছে রাত্রি। আমার মতোই রুশো ভাইয়াও সকাল সকাল বর্ষর একটা ধামাকা টাইপ শক খেয়ে চোখ মুখ উল্টে তোলে। বিস্ময় বিষম খাওয়া শুরু করে ভাইয়া। বহু কষ্টে নিজেকে সামলে কফির কাপটা শেষ করে মিষ্টি হাসে সে। তবে রাত্রি না বুঝলেও আমি বেশ বুঝতে পারছি রাত্রির আচমকা এরকম স্বভাব পরিবর্তনের ঝাটকার সাথে কফি দুটোর একটাও সহজে হজম করতে পারছে না রুশো ভাইয়া। দুটো বিক্রিয়কই বিক্রিয়া করে অদ্ভুত এক বিস্ফোরণ তৈরি করছে রুশো ভাইয়ার পেটে। রাত্রি যখন রুশো ভাইয়ার যত্ন নেওয়ায় মত্ত ছিল এমন সময় আবারও কল আসে আন্টির। আমায় আবারও তাড়া দেন তিনি রাত্রিকে পাঠাতে। কিন্তু তিনি তো আর জানেন না যে উনার মেয়ে আপাতত এই বাড়ি অর্থাৎ রুশো ভাইয়া কাছ থেকে দূরে যাবে না। সুপার গ্লুর মতো চিপকে চিপকে থাকবে সারাদিন। যার দরুন বহুবার রাত্রিকে বলার পরও সোজাসাপটাভাবে ভেঙচি কেটে বাড়ি যাওয়ার কথাটা একেবারেই মাথায় তোলার আগেই ঝেড়ে ফেলে দেয় রাত্রি। আর এদিকে আমি পড়ি মহাবিপদে। রুশো ভাইয়াও রাত্রিকে অনেকবার বলে যে অ্যাটম বোম। আপাতত বাড়ি যাও, পরে না হয় এসো, নয়তো উঠবি শাশু মা তোমার ওপর বোম ফুটাবে। কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি।
রাত্রি আগের মতোই বাচ্চাদের মতো বায়না ধরে বসেই ছিল, যার দরুন এত টানাটানিকর একটা পরিস্থিতির সৃষ্টি। বর্তমানে আমি রুশো ভাইয়ার সাথে মাথায় হাত দিয়ে বসে রয়েছি। অগ্নি ভাইয়া আর আব্বু গিয়েছে অফিসে। বাসায় আম্মু আন্টি রান্না করাই ব্যস্ত। আর আমরা দু ভাইবোন আস্ত একটা পেতনিকে নিয়ে টানাটানি করছি। ব্যাপারটা নিতান্তই হাস্যকর। খালু খালামুনি আপাতত রুশো ভাইয়া আর রাত্রির মধ্যেকার ব্যাপার স্যাপার খুব একটা ভালো করে জানে না। যা বুঝলাম একমাত্র তারাই পারবে এই সমস্যার সমাধান করতে, তাই আমি রুশো ভাইয়াকে সোফায় বসে থাকতে বলে উঠে কিচেনের দিকে পা বাড়ালাম। আমি উঠতেই রাত্রি টুপ করে রুশো ভাইয়ার পাশে বসে তার মিষ্টি করে দুষ্টু হাসি দিল, যার দরুন রুশো ভাইয়া অসহায়ত্বের বেড়াজালে বন্দী হয়ে করুণ চোখে তাকালো তার পাল্টে যাওয়া অ্যাটম বোম্বের দিকে। পা টিপে টিপে খালামুনির কাছে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠল খালামুনি। অতঃপর এ আর কেউ নয়, তার আদরের ভাগ্নি বুঝে হেসে মুখ ঘুরিয়ে দাঁড়াল। আমার মাথা হাত বুলিয়ে দিয়ে খালামুনি বলল, কিরে অনন্যা, কিছু বলবি? আমি মাথা চুলকোতে চুলকোতে আমতা আমতা করে বললাম, মানে না মানে। আরে কি মানে না মানে করছিস? বল, কি বলবি? আমি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে পানির জগটা দেখতে পেয়েই গ্লাসে পানি ভর্তি করে ঢকঢক করে খেয়ে নিলাম। গলা ভিজিয়ে শান্ত হয়ে মিনমিন করে বললাম, রুশো ভাইয়ার বিয়ে দেবে খালামুনি? আমার এমন অদ্ভুত প্রশ্নে বেকুব বনে গেল খালামুনি। ছেলেকে বিয়ে দেবে এ তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকে এমন অস্বাভাবিকভাবে তুলে ধরার কোনো মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে খালামুনি বলল, বিয়ে দেব না কেন? বিয়ে তো দেবই, কিন্তু রুশোকেই দেখো না। ছেলে আমার বিয়ের কথা শুনে ভেংচি কেটে দৌড় দেয়, অথচ হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল, আবার এখন হাসছে। এই নিয়ে তোর সাথে কথা বলবো অবশ্য ভেবেছিলাম। এখন বলতো আসল ব্যাপারটা কি? আমি আন্টির প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিয়ে দুহাতের নখ এক করে খোঁটাতে খোঁটাতে পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা খালামুনি, রাত্রিকে তোমার কেমন লাগে? খালামুনি আবারও একদফা বেকুব সেজে রাত্রির দিকে এক পলক চেয়ে বলে উঠল, মেয়ে তো ভারী সুন্দরী, সাথে লক্ষ্মীমন্ত। কিন্তু কেন বলতো? আমি এবার একটা শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, তোমার ছেলে ওকেই ভালোবাসে খালামুনি। আর রাত্রিও, তাই আমি বলছিলাম কি। আমায় পুরো কথাটা সেই করতে না দিয়েই খালামুনি বিস্ময় চেঁচিয়ে উঠল, সত্যি? এই ওর বাড়ির অ্যাড্রেস বল, আমি আজই বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আমার ছেলের পছন্দ আছে, ও যে প্রেমে পড়বে আমি ভাবতেই পারিনি। কি শুনালি রে অনন্যা, তোর জন্য আজকে চকলেট কেক বানাবো। এবার ভ্যাবাচেকা খাবার পালা আমার। খালামুনিকে রুশো ভাইয়ার সাথে রাত্রির বিয়ে কথা বলার আগেই খালামুনি টাট্টু ঘোড়ার মতো যে এভাবে রিয়াকশন দেবে তা আমার কল্পনারও বাহিরে ছিল। এত দেখি ঝাটকার পর ঝাটকা। আমায় চুপ থাকতে দেখে খালামুনি আবারও উত্তেজিত হয়ে বলে উঠল, এই চুপ করে আছিস কেন? আচ্ছা, তোকে বলতে হবে না। আমি রাত্রির থেকেই শুনে নিয়ে যাব, আজকেই যাব। বলেই খালামুনি কিচেন থেকে বের হতে নিলেই আমি তার পথ আটকে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলে উঠলাম, আরে আরে করছোটা কি খালামুনি? এত তাড়াহুড়ো করার কিছুই নেই। রাত্রি তো আর পালিয়ে যাচ্ছে না। তাছাড়া ডক্টর রুশো ভাইয়াকে রেস্ট নিতে বলেছে। পায়ের ব্যথাটা কমে গেলে না হয় যেও। আমার কথায় খানিক ভেবে নিয়ে খালামুনি বলল,
সেটাও ঠিক। আচ্ছা, সমস্যা নেই, তোর খালু আসুক, ওর সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যেই যাব আমি। আমার রুশোর বউ ঘরে আসবে। আর তোরই সইছে না আমার, বলেই খুশিতে আমায় ঝাপটে ধরে গাল টেনে দিয়ে আবারও রান্না মনোযোগ দিল খালামুনি। এদিকে যে আমি শিহরিত হতে হতে শহীদ হয়ে যাচ্ছি তাতে কারো কোনো খেয়ালই নেই। আপাতত এই আশ্বাস দিয়ে রাত্রিকে ওদের বাড়িতে পাঠাতে হবে। আন্টি আঙ্কেল, রিমি সবাই অনেক চিন্তায় আছে। এমনিতেই দিদার ভাইয়ার সাথে বিয়ে ভেঙে যাওয়ায় মন খারাপ তাদের, তার ওপর রাত্রিকে নিয়ে টেনশন। সব মিলিয়ে বড্ড খারাপ সময় চলছে রাত্রিদের পরিবারে। রাত্রি, শুন, তোর জন্য একটা গুড নিউজ আছে। রাত্রি রুশো ভাইয়ার থেকে মুখ ঘুরিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই হাসির রেখা বৃদ্ধি করলাম আমি। সোফায় বসতে বসতে একবার রুশো ভাইয়ার রিয়াকশন দেখে নিয়ে বলে উঠলাম, গুড নিউজটা কিন্তু শুধু নিউজই হয়ে থাকবে, রিয়েল লাইফে আর অ্যাপ্লাইড হবে না। রাত্রি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, গুড নিউজটা কি সেটা তো বল। আমি জোরে একটা শ্বাস নিলাম। পায়ের ওপর পা তুলে আরাম করে বসে সোফায় গা এলিয়ে দিয়ে বললাম, এই সপ্তাহেই 2-1 দিনের মধ্যে খালামুনি তোদের বাড়িতে রুশো ভাইয়ার সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কি দিলাম না মস্ত বড় একটা গুড নিউজ? বার প্রবলেম হচ্ছে তুই যদি বাড়িতে না যাস, সেজেগুজে পাত্রপক্ষের আসার অপেক্ষা না করে এখানেই থাকিস, তবে ব্যাপারটা কেমন যেন গোলেমালে হয়ে যাবে না? মানে মেয়ে ছেলের বাড়িতে থাকলে মেয়ে দেখতে গিয়ে পাকা কথা বলবে কিভাবে খালামুনিরা? আমার কথায় রুশো ভাইয়া আর রাত্রি বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। উত্তেজনায় দুজনে একসাথে চিৎকার করে বলল, সিরিয়াসলি? বিনিময়ে আমি চোখের ইশারায় সম্মতি জানালাম। রাত্রি চট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, ও তো দেরি না করে আজই বিকেলে আয় তোরা। রাত্রির এমন সুপারফাস্ট বেগে বিয়ের জন্য লাফিয়ে ওঠা দেখে রীতিমতো থতমত খেয়ে গেলাম আমি, সাথে রুশো ভাইয়াও। দুজন দুজনের দিকে এক পলক অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও রাত্রির দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। একটা শুকনো ঢোক গিলে আমি বললাম, দেখ রুশো ভাইয়ার পায়ে তো চোট লেগেছে, মাথায়ও আঘাত পেয়েছে, এরকম অবস্থায় গেলে কেমন একটা দেখায় না? রুশো ভাইয়া হ্যাঁ কি না বলবে বুঝতে না পেরে ঠোঁট উল্টালো। রাত্রি খানিক ভেবে নিয়ে বলে উঠল, ঠিক আছে, যতদিন না ব্যথা সারছে ততদিন আমিও কোথাও যাচ্ছি না। আম্মুকে ফোন করে বল আমার মন ভালো নেই বিয়ে ভেঙে যাওয়ায়, তাই আমি কিছুদিন এখানে থেকে রিল্যাক্স করব। ব্যাস হয়ে গেল। আবারও আমায় ফাঁসিয়ে ছাড়ল রাত্রি নামক পেতনিটা। এবার ভীষণ কান্না পাচ্ছে আমার। হাত পা ছাড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে ইচ্ছে করছে। রুশো ভাইয়া অবাক চোখে রাত্রির করা কাণ্ডকারখানা দেখে নিজের হাতে নিজেই একটা চিমটি কেটে আউচ বলে চেঁচিয়ে উঠল। হয়তো ভাইয়া ভাবছিল এটা বাস্তব নয়, স্বপ্ন মাত্র। কিন্তু চিমটি কাটার পর ভাইয়ার এই স্বপ্নের ভাবনাটা পুরোপুরি মিথ্যে হয়ে গেল। রুশো ভাইয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, ছুটকি রে, কি হলো আমার অ্যাটম বোম্বের? রাত্রিদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছি আমি, নিবিড় ভাইয়া, নিত্য আপু, অগ্নি ভাইয়া, আম্মু আব্বু, খালু খালামুনির সাথে লাজুক লাজুক ভাব নিয়ে গুটিসুটি মেরে বসে রয়েছে রুশো ভাইয়া। আমাদের ঠিক সামনের সোফায় বসে আছে রাত্রির আম্মু আব্বু। রুশো ভাইয়া লজ্জা পাচ্ছে। লজ্জায় লাল টুকটুকে হয়ে গিয়েছে ভাইয়ার গাল দুটো, যা দেখে নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া মুখ টিপে হেসে চলেছে। আর আমি হতবাক। সেদিন অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি।
রাত্রিকে বাড়ি পাঠাতে পারিনি আমি। আবারও টাসটাস করে মিথ্যে বলতে হয়েছে আমায়। ভাগ্যিস আন্টি রাত্রিদিদার ভাইয়ার বিয়ে ভাঙায় চিন্তিত ছিল, যার দরুন ভেবে নিয়েছিল হয়তো রাত্রিরও মন খারাপ, তাই আর মানা করেনি। কিন্তু আন্টি থরি না জানতো আমাদের অন্দরমহলের কাহিনী। জানলে হার্ট ফেইলি করত নির্ঘাত। সবার জোরাজুরিতে 2 দিন পরই রাত্রিদের বাসায় প্রস্তাব নিয়ে আসতে হলো আমাদের। রোশো ভাইয়ার চোটের ব্যথাটাও কমেছে বেশ, তাই আজ সকালেই রাত্রিকে পাঠিয়ে দিয়ে বিকেল বেলা এসেছি আমরা। বর্তমানে আম্মু খালামুনি হাসি হাসি ভাব নিয়ে রয়েছে, আর রাত্রির আম্মু আব্বু ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে আমাদের দিকে। আসলে হুট করে বাড়ি ভর্তি এতগুলো মানুষ আসার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না তারা। আমরা কখনোই দলবল বেঁধে রাত্রিদের বাসায় আসিনি, যার দরুন এতটা অবাক তারা। আঙ্কেল আন্টিকে জানিয়েও আসিনি আমরা, রাত্রি বলেছে হুট করেই একটা সারপ্রাইজ দিতে। কি অদ্ভুত! সারপ্রাইজ কেউ বলে বলে নেয় নাকি? আম্মু আঙ্কেল আন্টির বোকা বোকা চেহারা দেখে মিষ্টি হেসে খালু খালামুনির সাথে পরিচয় করিয়ে দিয়ে এবার নড়ে চড়ে বসল। এর মধ্যেই মাথায় ইয়ায়া বড় ঘোমটা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো রাত্রি। ওকে দেখে আমি সহ সকলেই টাস্কি খেয়ে বিস্ময় চোখ ফুটবলের সমান বড় বড় করে ফেললাম। রাত্রি বড়দের সালাম করে লজ্জা লজ্জা ভাব নিয়ে টুপ করে সোফায় বসে পড়ল। আন্টি রাত্রিকে শাড়ি পরে মাথায় এত বড় ঘোমটা টেনে আসতে দেখে চমকে উঠে প্রশ্ন করল, কি রে তুই শাড়ি পরে, তাও আবার এত বড় ঘোমটা দিয়ে এলি কেন? রাত্রি ঘোমটার ভেতর থেকেই লাজুক লাজুক কণ্ঠে বলে উঠল, ও মা, না হলে পাত্রপক্ষের লোক ঘোমটাটা তুলো দেখি মা। বলবে কি করে? রাত্রি কথায় এবার আন্টি আগের থেকেও বর্ষর ঝাটকা খেয়ে চোখ মুখ উল্টে তুললেন। এদিকে রুশো ভাইয়া বিস্ময় বিষম খাওয়া শুরু করে দিল। আমি চটজলদি পানির গ্লাসটা ভাইয়ার দিকে এগিয়ে দিতেই ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে শান্ত হল ভাইয়া। রাত্রির এমন কাণ্ডে হতবাক সবাই। অগ্নি ভাইয়া আর নিত্য আপু দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসছে। নিবিড় ভাইয়া হাসতে হাসতে হঠাৎ সিরিয়াল ভাব নিয়ে নিজের ডান হাতের বাহু দিয়ে আমায় হালকা ধাক্কা মেরে বললেন, বেস্টুর থেকেও তো কিছু শিখতে পারো। স্টুপিড একটা। বিনিময়ে মুখ বাঁকালাম আমি। উনি আমার মুখ বাঁকানোতে চোখ ছোট ছোট করে তাকালেন। খালামুনির কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চোখ ঘুরিয়ে সেদিকে মনোযোগ দিলেন উনি। খালামুনি আঙ্কেল আন্টির বিস্ময় কাটাতে বলে উঠল, আসলে ভাবি, আমরা এসেছিলাম আর কি বিয়ের প্রস্তাব নিয়ে। এই আমার ছেলে রুশো, ওকে তো আপনারা আগেও হয়তো দেখেছেন। রুশো ইউএস থেকে স্টাডি করে বর্তমানে আমাদের কোম্পানির বিজনেস সামলাচ্ছে। এক কথায় বিজনেসম্যান। খালামুনির কথার মাঝেই মাঝ থেকে রুশো ভাইয়া বলল, এন অলসো আ গ্রেট রাইটার। সাথে সাথেই ফিক করে হেসে ফেললাম আমরা। খালামুনি কথার মাঝে এভাবে ভরকে যাওয়ায় হাতের কুনুই দিয়ে ভাইয়াকে গুঁতো মেরে চুপ করতে বলা মাত্রই জিভ কামড়ে চুপ করে গেল রুশো ভাইয়া। খালামুনি আবারও বলতে শুরু করল, রাত্রি আর রুশো একে অপরকে পছন্দ করে, আর আমাদেরও রাত্রিকে পছন্দ। সেই হিসেবেই প্রস্তাব নিয়ে এসেছি আমরা, শুধু আপনাদের সম্মতির অপেক্ষায়। খালামুনির কথায় আঙ্কেল আন্টি একে অপরের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে একবার রাত্রির দিকে তাকাল। সে এখনো লম্বা ঘোমটাটা মুখের সামনে ধরে নিজের মুখ লুকিয়ে রেখেছে। আন্টি রাত্রিকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, রাত্রি, তুই না দিদারের সাথে বিয়ে ভেঙে যাওয়ায় মন খারাপ করেছিলিস? তাহলে?
রাত্রি তৎক্ষণাৎ ঘোমটা সরিয়ে মাথা ডানে বামে নাড়িয়ে মিষ্টি করে দাঁত কেলিয়ে বলল, একদম না, আমি তো বিয়ে ঠিক হয়েছিল সেই জন্য মন খারাপ করেছিলাম, দিদার ভাইয়া বিয়ে ভেঙেছে জানতামই না। এবার আমার চোখ কোটর থেকে বেরিয়ে হাতে চলে আসবে বোধহয়। কি ডেঞ্জারাস মেয়ে মায়েরি। আঙ্কেল আন্টি ভ্যাবাচাকা খেলেও নিজেদের সামলে নিলেন। আন্টি মুখে খুশি খুশি ভাব ফুটিয়ে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললেন, এমন কিউট জামাই হবে আমার মেয়ের, এতে আবার আপত্তির কি থাকতে পারে? আমার তো রুশোকে খুব পছন্দ। আমার এরকমই কিউট একটা ছেলের খুব শখ ছিল, যাক অবশেষে শখটা পূরণ হবে। বলেই উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে রুশো ভাইয়ার সামনে দাঁড়িয়ে পড়লেন আন্টি। দুহাতে রুশো ভাইয়ার দুগাল টানতে টানতে বলতে লাগলেন, ওলে লে মেরা বাচ্চা। এবার আমাদের সকলেরই চোখ ফুটো হয়ে যাবে ভাব। অগ্নি ভাইয়া এতক্ষণ দিব্যি খিল্লি উড়িয়ে গেলেও এবার হতবাক। মাঝখান থেকে রুশো ভাইয়ার হাল বেহাল। বর্তমান তার রিয়াকশন কিছুটা এরকম, বাঁচালে রে ছুটকি বাঁচালে মুঝে। মুখ কালো করে ঠোঁট উল্টে বসে আছে রুশো ভাইয়া। সামনেই অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া হাসার প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার তাগিদে ঘর কাঁপিয়ে হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। মাঝখান থেকে নিত্য আপু বেচারি। দেবরের পাশে যখন কেউ থাকে না তখন ভাবি নামক ছায়াটি সর্বদাই ঢাল হিসেবে সামনে থাকে। কিন্তু বর্তমানে নিত্য আপুর পক্ষে ব্যাপারটা বাস্তবে অ্যাপ্লাই করাটা কষ্টকর হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আপু, যার দরুন পেটে হাসির মস্ত বড় বড় বোম্ব ফুটলেও মুখ ফুটে হাসতে পারছে না সে। এদিকে রুশো ভাইয়ার সামনে হাসতে পারব না বলে পিলারের পেছনে এসে চাপা শব্দে হেসে চলেছি আমি। চোখের সামনে বারবার শুধু একটা সিনি ভেসে উঠছে আমার। রাত্রিদের বাসায় থাকাকালীন বিয়ের পাকা কথা সেরে ফেলে দু পরিবারেই। বাড়ির সকলেরই কথা একটাই, জুটি যেহেতু তিনটে, একসাথে বিয়েও তিনটে হওয়া চাই। সেই কথার রেশ ধরেই আগামী সপ্তাহে আমাদের বিয়ের ডেটেই রাত্রি রুশো ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল করা হয়। রাত্রি তো পারে না সবার সামনে নেচে ফ্লোর ভেঙে ফেলে। মাঝখান থেকে খুশিতে লাফাতে চেয়েও নিজের মনের অদম্য কামনাটা দমিয়ে রেখেই রাত্রির দিকে ড্যাবড্যাব করে চেয়েছিল রুশো ভাইয়া। যেখানে তার নিজেরই খুশিতে আত্মহারা হবার কথা আর রাত্রির রুশো ভাইয়াকে দেখে খিল্লি উড়ানোর কথা, সেখানে হচ্ছে তার উল্টো। যদিও রুশো ভাইয়া রাত্রির খিল্লি উড়ায়নি, অবাক চোখে তাকিয়েই থেকে স্রেফ। যেহেতু ওদের বিয়েও আমাদের সাথেই সেহেতু আজই আংটি বদল করিয়ে ফেলে দু পরিবারই। খালামুনি অনেক আগেই রুশো ভাইয়ার বউয়ের জন্য ভবিষ্যতে পরাবার আহ্লাদ স্বরূপ আংটি বানিয়ে রেখেছিল। আবার এদিকে রাত্রির বরের জন্য যেহেতু আংটি আগে থেকেই রেডি ছিল, তাই সেই সময়ই রাত্রি রুশো ভাইয়ার আংটি বদল করানো হয়। সবই স্বাভাবিক হলেও অদ্ভুতভাবে দুটো আংটিই দুজনের হাতে একদম ফিট হয়ে যায়, কোনো মাপ ছাড়াই। শুধু আন্দাজে বানানো রিং এত নিখুঁতভাবে খাপ খেয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। এরপরে এলো খাওয়া দাওয়ার পালা। সবাই না করছিলাম যেহেতু দুপুরের খাবারের পর সবার পেটি ভরা ছিল। কিন্তু আঙ্কেল আন্টি নাছোড়বান্দা, যেন ভালোমন্দ না খাওয়ালে মানিজ্জত সব ধুলোয় মিশে একাকার হয়ে যাবে। অবশেষে তাদের জেদের সামনে হার মেনে হরেক রকম খাবারের আইটেম পেশ করা হয় আমাদের সামনে, যা দেখেই ভরা পেট আরও ভরে যায় আমার। অর্থাৎ পাকস্থলীর ধারণ ক্ষমতার শূন্যের কাছাকাছি চলে আসে। খাবারের আইটেমের বেশিরভাগই ছিল মিষ্টান্ন। যেহেতু রুশো ভাইয়ার সুইটস ভীষণ পছন্দ তা জানার দরুন রাত্রি আন্টিকে বলে, আম্মু তোমার হবু জামাইয়ের মিষ্টি খুব পছন্দ, একেবারে 20টার মতো মিষ্টিও খেয়ে নিতে পারে অনায়াসেই। দাও দাও বেশি করে দাও।
রাত্রির কথায় চোখ উজ্জ্বল হয়ে ওঠে আন্টির। এই জন্যেই এত মিষ্টি দেখতে হয়েছে জামাই, বলেই রুশো ভাইয়ার প্লেটটাকে মিষ্টির পাহাড় বানিয়ে ফেলেন আন্টি। এদিকে রুশো ভাইয়ার প্রাণ যায় যায় অবস্থা। হ্যাঁ, এটা ঠিক, রুশো ভাইয়ার মিষ্টি খুব পছন্দ, কিন্তু তার মানে এই না যে একসাথে 20 পিস মিষ্টি সাবার করে ফেলতে পারবে। যেখানে হাইয়েস্ট 5 পিসই রুশো ভাইয়ার কাছে একবারের জন্য খাওয়া কষ্টসাধ্য, সেখানে তার সামনে এতগুলো মিষ্টি দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয় রুশো ভাইয়ার। এদিকে পুরোপুরি জামাই হবার পূর্বেই হবু জামাই হয়েই এত আদর দেখে খাবার গলায় আটকে যায় অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার। পানি খেয়ে গলা ক্লিয়ার করে নিয়ে টেবিল কাঁপিয়ে যথাসম্ভব কম আওয়াজে হাসা শুরু করে তারা। রুশো ভাইয়া এতগুলো খেতে পারবে না বলে বলে হাঁপিয়ে গেলেও মিষ্টির পাহাড় বানাতে হাঁপিয়ে যাননি আন্টি। অবশেষে আন্টিকে বোঝাতে ব্যর্থ হয়ে রাত্রির দিকে করুণ চোখে তাকায় রুশো ভাইয়া। রুশো ভাইয়াকে নিজের দিকে তাকাতে দেখে সেকেন্ডে 3 বার করে পলক ফেলে লজ্জা লজ্জা ভাব নিয়ে মিষ্টি হাসে রাত্রি। অন্য সময় রাত্রির এমন চাহনি দেখে খুন হয়ে গেলেও তখন রুশো ভাইয়ার মুখে এসে ভর করে আরও এক ফালি অসহায়ত্ব। ভরা পেটে 4 পিস মিষ্টি খেয়েই চোখ মুখ উল্টে তোলে রুশো ভাইয়া। আন্টি এই দেখে ভাবে হয়তো কালো জামার রসগোল্লা ভালো লাগছে না ভাইয়ার, যার দরুন ব্যস্ত হয়ে সন্দেশ এগিয়ে দেয় রুশো ভাইয়ার দিকে। আবারও চোখের সামনে আরও এক প্রকার মিষ্টান্ন আশায় কেঁদে বন্যা বইয়ে দেবার মতো অবস্থা হয় রুশো ভাইয়ার। না 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 করতে করতে অবশেষে ব্যর্থ হয়েই আন্টির হাতের সন্দেশ মুখে পুরে নেয় সে। এভাবে জোর করে করে 8 পিস মিষ্টি খাওয়ানোর পর ক্ষান্ত হয় আন্টি। তবুও তার মুখ ভার, কারণ হবু জামাইকে গুনে গুনে 20 পিস খাওয়াতে পারেননি তিনি। রুশো ভাইয়ার এমন করুণ পরিস্থিতিতে পাশে থাকার বদলে হেসেই পার করে যায় সবাই। খাওয়া শেষে আন্টি আঙ্কেলের সাথে কুশল বিনিময় করে বাড়ি ফিরি সকলে। বাসায় এসে খাটে ধূপ করে চিটপটাং হয়ে শুয়ে পড়ে রুশো ভাইয়া। একটু পরপরই উল্টি উল্টি ভাব এলেও সম্পূর্ণভাবে উল্টি আসছে না, যার দরুন চরম বিরক্ত সে। এদিকে রুশো ভাইয়ার এরকম অবস্থায় অগ্নি ভাইয়ার হাসি যেন আগের তুলনায়ও কয়েকগুণ বেড়েই চলে। নিবিড় ভাইয়াও কম নন, সমান তালে তাল মিলিয়ে হেসে চলেছেন উনিও। বর্তমানে রুশো ভাইয়া শুয়া থেকে উঠে গাল ফুলিয়ে বসে আছে। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়া হাসতে হাসতে হাঁপিয়ে পড়ে বিছানায় শুয়ে পড়েছে। রুশো ভাইয়ার এমন অসহায়ত্বে বড্ড খারাপ লাগছে আমার। তাই পিলারোর পেছনে থেকে বেরিয়ে রুশো ভাইয়ার পাশে টুপ করে বসে পড়লাম আমি। আমায় দেখে ভ্রু যুগলে ঢেউ ফেলে ঠোঁট উল্টালো রুশো ভাইয়া। আমি মিষ্টি হেসে বললাম, তোমার অ্যাটম বোম্বের সাথে বিয়ে ঠিক হয়েছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা, এমন স্যাড মুড করে বসে আছো কেন রুশো ভাইয়া? রুশো ভাইয়ার নিজের উল্টে রাখা ঠোঁটটা আরও একটু উল্টে ভাইয়াদের দিকে চোখের ইশারায় তাকাতে বলল আমায়, যার অর্থ অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার নিজেকে নিয়ে খিল্লি উড়ানোটা মোটেও পছন্দ হচ্ছে না তার। আমি আবারও মিষ্টি হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আরে ছাড়ো তো ওদের, লাফিং গ্যাস খেয়ে এসেছে বোধহয়। চলো তুমি আর আমি ডিস্কো ডিস্কো নাচি। আমার প্রস্তাবটা বেশ পছন্দ হলো রুশো ভাইয়ার। চট করে দাঁড়িয়ে পড়ে দাঁত বের করে ভাইয়া বলল, চাল মেরে ছুটকি, টিক টিক টিক। দেখতে দেখতে কেটে গেল আরও দুটো দিন। আমাদের বিয়ের শপিং ইতিমধ্যে প্রায় হয়ে যাওয়ায় গা ছাড়া দিয়ে রয়েছি আমি। তবে তোড়জোড় চলছে রাত্রিরুশো ভাইয়ার বিয়ের কেনাকাটা নিয়ে। বাড়ির সকলেই শপিং মলে গিয়েছেন, যেহেতু নিত্য আপুর সামান্য কেনাকাটা বাদ পড়েছিল বিধায় কথা ছিল নিবিড় ভাইয়া আর নিত্য আপু নিজেদের বাড়ি থেকে শপিং মলে গিয়ে সবার সাথে মিলিত হবেন। কিন্তু মাঝখান থেকে বাদ সাজল আমার হ্যাংলা পাতলা শরীরটা।
কেন যেন বড্ড বেশি ক্লান্ত লাগছে আমার, যার ফলশ্রুতিতে আমায় বাসায় রেখেই সবাই বেরিয়ে পড়েছে কেনাকাটার উদ্দেশ্যে। অবশ্য আমি যে একা রয়েছি তা নয়, সাথে সালমা আন্টিও, সার্ভেন্ট, রয়েছেন। মনটাও আজ কেমন যেন আনচান আনচান করছে। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়ার বিয়ের এক্সাইটমেন্টে লাফালাফি করেই পার করে দিয়েছি দিনগুলো। একটু রিল্যাক্স করে শরীরটাকে রেস্ট দেওয়াও হয়ে ওঠেনি। অথচ এদিকে যে আমারও বিয়ে হবে সে কথা মাথাতেই নেই আমার। দিব্যি ভাইয়াদের বিয়ের এক্সাইটমেন্টেই মত্ত আমি। আজ আকাশের বুক একদম নীল। সচরাচর আকাশ এতটা নীল হয় না, হালকা আসমানি যাকে বলে ঠিক সে ধরনের বর্ণ ধারণ করেই দিব্যি মাথার ওপর বিচরণ করে ওই আকাশ। নীল আকাশের দূর সীমানায় সাদাটে মেঘমালা জমাট বেঁধে অনেকটা আইসক্রিমের রূপ ধারণ করেছে। ছোটতে যখন আব্বু কোলে করে মাঠে হাঁটতে নিয়ে যেত তখন আমি আব্বুকে বলতাম, আব্বু দেখো, আকাশে ওটা আইসক্রিম না? আব্বু হেসে বলত, হুম আমার ছোট্ট পরী, তুমি তাকে যেভাবেই দেখতে চাইবে তা ঠিক সেরকমই আকৃতিতে দৃশ্যমান হবে। ছোটতে আব্বুর ভারী অর্থবহ কথাটার মানে বুঝতাম না আমি। অগ্নি ভাইয়া যখন বলতো, আরে অনু, ওটা আইসক্রিম না, ওটা তো ডাইনোসরের মতো লাগছে, তখন সেই মেঘের আইসক্রিমটাকে ডাগর ডাগর চোখে ডাইনোসরের রূপে দেখবার চেষ্টা চালাতাম আমি। কিন্তু আফসোস, তখন ডাইনোসর কেমন দেখতে হয় তার আনুমানিক চিত্রটাও আমার স্মৃতির পাতায় ঘোলাটে ছিল। ঠিক তখনই পাশ থেকে রুশো ভাইয়া মেঘপুঞ্জটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ভ্রু কুঁচকে বলত, ওহ নো ব্রো, ওটা তো হাতি। তুমি ডাইনোসর পেলে কোথায়? অতঃপর আম্মু আব্বুর খিলখিল করে হেসে ওঠার শব্দ মিলেমিশে সুমধুর ধ্বনির রূপ নিয়ে ভেসে আসত আমার ছোট্ট ছোট্ট কান দুটোয়। রুশো ভাইয়া আব্বুর কোল থেকে আমায় নামিয়ে নিজের কোলে বসিয়ে গাল দুটো টেনে দিয়ে বলত, তুই কি সব জায়গাতেই আইসক্রিমই দেখতে পাস রে ছুটকি? নিচ থেকে কলিং বেলের চিনচিনে আওয়াজ কানে আঘাত করতেই ভাবনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হল আমার। এই সময় আবার কে এলো? সবাই তো আধ ঘন্টাও হয়নি বেরিয়েছে, এত জলদি তো ফেরার কথা নয়। তাই কৌতূহলের দৃষ্টিতে ঘর থেকে বেরিয়ে সদর দরজা বরাবর তাকালাম আমি। সালমা আন্টি দরজা খুলে দিতেই চমকে উঠলাম আমি। নিবিড় ভাইয়া, উনার তো সবার সাথে শপিং মলেই থাকার কথা ছিল, তাহলে বাসায় কেউ নেই জানা সত্ত্বেও এলেন কেন উনি? নিবিড় ভাইয়া সালমা আন্টিকে সালাম দিয়ে আন্টি সরে দাঁড়িয়ে ভেতরে আসতে বলতেই হালকা হেসে দরজার ওপার থেকে ধাপ ফেলে প্রবেশ করলেন উনি। দোতলায় আমায় বিস্মিত চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বাম গালে টোল ফেলে মিষ্টি হেসে চোখ থেকে সানগ্লাসটা খুললেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠে ভাইয়ার ঘরে যেতে যেতে আমায় উদ্দেশ্য করে বললেন, চটপট রেডি হয়ে নাও, সময় মাত্র 5 মিনিট। উনার কথায় বোকা বনে গেলাম আমি। উনি কি জানেন না আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি শপিংয়ে যাইনি? নাকি জেনে শুনেই শরীরটা আরও খারাপ করবার জন্য লেগে পড়েছেন উনি? কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? গো ফাস্ট। উনার ধমক খেয়ে ভাবনায় ছেদ ঘটল আমার, চোখে মুখে বিরক্তির রেশ ফুটিয়ে ঘরে ঢুকে পড়লাম আমি। আমি যেতেই মুচকি হেসে উঠলেন উনি। 5 মিনিটের জায়গায় 4 মিনিটেই ঠোঁট উল্টে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। যেহেতু রাত্রির মতো সাজগোজ তো দূরে থাক, সামান্য পাউডার দেওয়াতেও অ্যালার্জি আমার, তাই শুধু জামা পাল্টে একটা শার্ট ফ্রক আর গলায় ওড়না জড়িয়ে চুলগুলো উঁচু করে বেঁধে রেডি হয়ে নিয়েছি স্রেফ।
আমায় দেখে হাতঘড়ির দিকে একবার নজর ফেলে আবারও আমার দিকে তাকালেন উনি। গুড বলেই বসা থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বড় বড় পায়ে এগোতে এগোতে বলে উঠলেন, ফলো মি। আমিও উনার অগোচরে ভেঙচি কেটে মুখ বাঁকালাম। গাল ফুলিয়ে ছোট্ট ছোট্ট পায়ে উনার পেছনে পেছনে যেতে লাগলাম নিঃশব্দে। সাথে করে আনা বাইকে উঠার বদলে মেইন রোডের উদ্দেশ্যে উনাকে হেঁটে যেতে দেখে ভ্রু কুঁচকালাম আমি। পেছনে থেকে দৌড়ে উনার পাশাপাশি গিয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, এ কি বাইক নিলেন না যে? কিসে করে যাব? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ছোট্ট করে বললেন, রিকশায়। উনি রিকশায় উঠবেন শুনে চোখ বড় বড় হয়ে এলো আমার। এই একটা বছরে কোনোদিনই বাইক বা কার ব্যতীত অন্য কোনো ভেহিকলে উনাকে চড়তে দেখিনি আমি। অবশ্য বগুড়া যাওয়ার পথে ট্রেন আর সিএনজিতে উঠেছিলেন বাধ্য হয়েই। তবে উনার মুখে বিরক্তি রেশ থাকবে ভেবে পড়ে বোকা বনেছিলাম আমি। দিব্যি স্বাভাবিক অঙ্গভঙ্গিতেই যাওয়া আসা করেছিলেন উনি। কিন্তু এবার তো বাধ্য হয়ে রিকশায় ওঠার মতো কোনো পরিস্থিতি হয়নি, তবে প্রশ্নটা করতে ইচ্ছে হল না আর। যদি আবার প্রশ্ন করাই রেগে গিয়ে আবারও বাইকে উঠতে বলেন উনি। তাই মুখে তালা মেরাই চুপ করে রইলাম আমি। এতদিন পর রিকশায় উঠব ভেবেই মনটা ভালো হয়ে গেল আমার। রোডের সামনে আগে থেকেই একটা রিকশা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম আমি। যেখানে 15 মিনিট দাঁড়িয়ে থেকেও রিকশার টিকিটেরও দেখা মেলে না সেখানে আজ আগে থেকেই রিকশা দাঁড়িয়ে আছে, যা নিতান্তই 76 বছর পর পর হালির ধূমকেতু দেখার মতোই নগণ্য। আজ সূর্য ঠিক কোন দিকে উঠেছে ভাবতে ভাবতেই রিকশা আরো একটু এগিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। সাথে সাথেই টুপ করে উঠে পড়লাম আমি। উনি আমার এক্সাইটমেন্ট দেখে ভ্রু কুঁচকালেন। অতঃপর মুচকি হেসে আমার পাশে রিকশায় চড়ে মামা চলেন বলতেই রিকশাওয়ালা মামা সম্মতি পেয়ে প্যাডেল চালাতে শুরু করলেন। আর আমি মত্ত হলাম প্রকৃতির হিমেল হাওয়ায় গা ভাসাতে। পদ্মার পারে দুহাত মেলে হিমেল হাওয়া গায়ে মাখছি আমি। আমার দুহাত পেছনে ঘাসের ওপর বসে গালে হাত দিয়ে আমায় পর্যবেক্ষণ করে চলেছেন নিবিড় ভাইয়া। তবে আপাতত সেদিকে কোনো ধ্যান নেই আমার। প্রকৃতির মাঝেই যেন ডুব দিয়েছি আমি দিন দুনিয়া ভুলে। রিকশায় বসে যখন রিকশাওয়ালা মামা শপিং মলের উল্টো দিকে রিকশা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই হকচকিয়ে উঠি আমি। অথচ নিবিড় ভাইয়া ছিলেন ভাবলেশহীন। যেহেতু আমাদের গন্তব্য শপিং মল সেহেতু উল্টো দিকে নিয়ে যাওয়ায় মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। সেই হিসেবেই আমি চটজলদি চোখ বড় বড় করে আতঙ্কিত কণ্ঠস্বরে জিজ্ঞেস করি, এ কি মামা, রিকশা ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? রিকশাওয়ালা মামা রিকশা টানতে টানতেই জবাব দেন, যে আম্মা যান আব্বা যান তো এদিক দিয়েই নিয়ে যাবার বলছে, এদিক দিয়াই কাছে হয়। রিকশাওয়ালা মামার জবাবে ভ্রু কুঁচকালাম আমি। শপিং মল তো এদিক থেকেই আরেকটু এগুলেই পাওয়া যাবে। আবার উল্টো কোনো পথ দিয়ে নিয়ে যেতে বলেছেন নিবিড় ভাইয়া? প্রশ্নগুলো মাথায় ভোমরার মতো ভনভন করাই বিস্ময় উনার দিকে তাকাই আমি। কুঁচকে রাখা ভ্রু যুগল আগের তুলনায় আরও খানিকটা কুঁচকিয়ে জিজ্ঞেস করি, কোথায় নিয়ে যাচ্ছেন আমায় বলুন তো? উনি ভাবলেশহীন ভাবেই গা এলিয়ে দিয়ে হাত দুটো ভাঁজ করে চুপটি করেই চোখ দুটো বুজে নেন। এতে যেন আতঙ্ক আরও কমার বদলে বেড়েই চলে আমার। প্রশ্নের কোনো জবাব না আসায় চরম বিরক্ত হই আমি, অধৈর্য হয়ে উনার হাত ঝাঁকিয়ে আবারও প্রশ্ন করি, কি হলো বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?
উনি চোখ দুটো বুজা অবস্থাতেই কপালে কিঞ্চিত ভাঁজ ফেলেন। চোখ দুটো খুলে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে রহস্যময় কণ্ঠে বলে উঠেন, তোমায় কিডন্যাপ করতে নিয়ে যাচ্ছি। এখন চুপচাপ বসে থাকো, নয়তো রিকশা থেকে ফেলে দেব। স্টুপিড। উনার ধমক খেয়ে মুখে আঙুল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলি আমি। কি দরকার কথা বাড়ানোর? জানিই তো আমার বলা না বলায় উনি থামবেন না, বরং বেশি টেরিবেরি করলে উনার ভাষ্যমতে রিকশা থেকে আমায় ফেলে দেবেন নির্ঘাত। রিকশা এসে পদ্মার পাড়ে বেশ খানিকটা দূরত্ব রেখে থামতেই অবাক চোখে নদীর পানি দেখতে লেগে পড়ি আমি। বর্ষায় নদী যেন ভরে টুইটুম্বুর। কিনারা কিনারায় পানিতে ভর্তি হয়ে গিয়েছে। এর আগেও গ্রীষ্মে এসেছিলাম পদ্মার পাড়ে, তবে এদিকটায় না, আরও বেশ খানিকটা দূরে নদীর ওপারে। নদীতে আজ এত পানি দেখে মনপ্রাণ জুড়িয়ে গেলেও সামান্য ভয়ও কাজ করতে লাগে আমার। সেবার ভার্সিটিতে পুলে পড়ে হাবুডুবু খাওয়ার কথা ভাবলেই এখনও গায়ের কাটা শিউরে ওঠে। লং দাঁড়িয়ে যায় ভয়। যেহেতু আমি সাঁতারে আস্ত একটা রসগোল্লা, সেহেতু পানি দেখে ভয় পাওয়াটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার আমার ক্ষেত্রে। উনি রিকশার ভাড়া চুকিয়ে আমায় নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়েন। রিকশাওয়ালা মামার সাথে কুশল বিনিময় করে আমার দিকে ফিরে তাকান উনি। আমায় হা করে নদীর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে উঠেন, ওভাবে হা করে দেখার কিছুই নেই, এর থেকেই বেশি পানি মেইবি তুমি তোমার পেট নয় আস্ত একটা কুয়োতে প্রতিনিয়ত ধারণ করে থাকো। উনার কথায় নদীর দিক থেকে নজর সরিয়ে চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে বলি, কি বললেন আপনি? আমার পানি খাওয়া নিয়ে কি আপনার মজা করা আজীবনেও বন্ধ হবে না? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে কপালে পড়ে থাকা চুলগুলোয় হাত চালিয়ে ঝাঁকিয়ে ছোট্ট করে বলেন, নেভার। বর্তমানে আকাশের অবস্থা দেখে ঠিক বোঝা যাচ্ছে না। এই মেঘ করছে তো এই উধাও। সাথে বইছে মন জুড়িয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। এদিকটায় মানুষের আনাগোনা খুব কম দেখে বেশ ভালো লাগছে আমার। না হলে পদ্মার পাড়ে মানুষের ভিড়ে নিজেকে একটা ক্ষুদ্র পিপিলিকা বই কিছুই মনে হয় না আমার। এখন নদীর পাড়ের পাশে মানুষদের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, তাই সহজে হেঁটে হেঁটে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। বাতাসে নদীতে আজ আনন্দের ঢেউ। নদীতে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট নৌকো চলছে। নৌকার ওদিকে এগুলোকে ডিঙ্গি নৌকা বলে, এদিকটায় ঠিক কি বলে জানা নেই আমার। আমার ভাবনার মাঝেই কাঁধে নিবিড় ভাইয়ার উষ্ণ স্পর্শে কেঁপে উঠলাম আমি। মুখ ঘুরিয়ে তাকাতেই উনি মুচকি হেসে ভ্রু নাচিয়ে বললেন, কি এখন আর শরীর খারাপ লাগছে না তো? বিনিময়ে ভাবতে লাগলাম আমি, আরে আসলেই তো আমার শরীর খারাপ লাগছে না আর। বিষণ্ণতার ছিটেফোঁটাও নেই, ক্লান্তি ভাবটাও একদম চলে গিয়েছে। উত্তর খুঁজে পেয়ে অসম্মতিসূচক মাথা ডানে বামে নাড়াতেই হাসলেন উনি। হাত দুটো প্যান্টের পকেটে গুজে নদীতে স্থির দৃষ্টি ফেলে বলতে শুরু করলেন, ইউ নো হোয়াট বডি এন্ড মাইন্ড রিফ্লেক্টস ইচ অদার। যদি তোমার শরীর খারাপ থাকে দেন ডেফিনেটলি তোমার মনটাও খারাপ হয়ে আসবে। কোনো কিছুতেই ভালো লাগবে না, বরং এই মন খারাপ ভাব থেকে শরীর খারাপটা আরও ক্রমশ বেড়েই চলে। তাই যদি আমার কখনো শরীর খারাপ থাকে তবে আমি কখনোই মনমরা হয়ে বসে থাকি না। সেই ক্লান্ত অবসাদগ্রস্ত শরীরটাকে ভালো রাখতে শুয়ে রাখার বদলে এখানে চলে আসি। নদীর পানিতে পা ভিজিয়ে জোরে শ্বাস টানি।
দীর্ঘশ্বাস ফেলে মনের যত আক্ষেপ বিষণ্ণতা সব ছড়িয়ে দেই প্রকৃতিতে। খুব মনোযোগ দিয়েই উনার কথাগুলো শুনলাম আমি, তবে আমার দৃষ্টি উনার স্নিগ্ধ মুখখানাতেই স্থির। বাতাসে সিল্কি চুলগুলো ঢেউ খেলিয়ে উড়ছে উনার। সূর্যের উজ্জ্বল আভা সোজা এসে পড়ছে উনার মুখে। কি অদ্ভুত সৌন্দর্য! ছেলেরাও বুঝি এত সুন্দর হয়? কিন্তু কেন? ছেলেদের তো এত সুন্দর হওয়া সাজে না। একেবারেই সাজে না, নয়তো মানুষ রূপী বহু শাকচুন্নির ভয় থাকে আমার মতো ছোট্ট ছোট্ট কলিজার অধিকারীদের। উনি সম্মুখ পান থেকে নজর সরিয়ে আমার মুখ পানে ফিরে তাকালেন। আমায় নিজের দিকে এমন পলকহীন চোখে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালেন উনি। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে নরম গলায় বললেন, ওভাবে তাকিও না, খুন হয়ে যাব তো আমি। উনার এমন লজ্জা ছুঁড়ে মারা কথায় চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। নিজের হ্যাবলামির জন্য বড্ড রাগ লাগছে চোখ দুটোর ওপর। কি দরকার এভাবে হ্যাংলার মতো চেয়ে চেয়ে উনাকে দেখা? সেই লজ্জায় পড়তে হলো তো। কিন্তু কি বা করতে পারি আমি? এত সুন্দর জামাই থাকলে চোখ তো অটোমেটিক্যালি শুধু সাদা বিলাই করতে করতে ছুটে চলে উনাতেই। এতে আমার তো কোনো দোষ নেই। দোষ তো উনার। এভাবে খোলামেলা হয়ে বেরোন কেন উনি? মাস্ক পরে বুঝি আসতে পারেন না? ছাউনি যুক্ত ছোট্ট নৌকোয় উঠে পানিতে হাত ডুবিয়ে খেলছি আমি। পাশেই নিবিড় ভাইয়া মাঝির সাথে হেসে হেসে এটা ওটা নিয়ে কথা বলছেন। নদীর স্রোতে পানিগুলো হাতের কবজি পার করে উপরে উঠে ভিজিয়ে দিচ্ছে হাতটা। পানির স্পর্শে ঠান্ডা গাহিম করা অনুভূতি নাড়া দিচ্ছে পুরো শরীর জুড়ে। খরস্রোতা নদীর বুক চিরে এগিয়ে যাওয়া নৌকোর দ্বারা সৃষ্ট পানির কলকল ধ্বনি সুমধুর ঠেকেছে আমার কান দুটোয়। নৌকা নদীর মাঝামাঝি চলে আসতেই কপালে দুয়েক ফোঁটা জলের অস্তিত্ব অনুভব করলাম আমি। বিস্ময় আকাশ পানে তাকাতেই আরো কয়েক ফোঁটা জল আকাশের বুক চিরে টপটপ করে ঝরে আবারও চোখে মুখে পড়ল আমার। বৃষ্টি। এই অবেলায় সূর্যের উপস্থিতিতেই বৃষ্টি পড়ছে, ব্যাপারটা অদ্ভুত। রোদ বৃষ্টি একসাথে সচরাচর দেখা যায় না, তবে দেখা গেলে মন্দ হয় না। রুশো ভাইয়া থাকলে আমায় কোলে বসিয়ে হেলেদুলে বলতো, দেখ ছুটকি, রোদ হয়, বৃষ্টি হয়, খেকশিয়ালের বিয়ে হয়। আমার ভাবনার মাঝেই হাত ঝাঁকিয়ে ব্যস্ত স্বরে নিবিড় ভাইয়া বলে উঠলেন, অনন্যা, বৃষ্টি পড়ছে তো। ছাউনির নিচে চলো তাড়াতাড়ি। আমি উনার চিন্তিত দৃষ্টিতে পলকহীন ভাবে পরম গভীরতায় চেয়ে বললাম, থাকি না আরো কিচ্ছুক্ষণ। এইটুকুনি বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। আমার কথায় নিজের আধভেজা শার্টের হাতা গুটাতে গুটাতে আমার পাশে বসে পড়লেন উনি। জল জমা চুলগুলোয় হাত চালিয়ে ছোট্ট করে বললেন, বেশ তো। বলেই আচমকা কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে নিলেন আমায়। আমি বিস্ময়ে চোখ বড় বড় করে কিছু বলবো তার আগেই নিজের আঙুল আমার ঠোঁটে চেপে ধরে শীতল স্বরে হুস বলে থামিয়ে দিলেন আমায়। মিষ্টি হেসে উনি বললেন, বৃষ্টি বিলাস করি চলো। আমিও স্মিথ হেসে সম্মতি জানালাম। হাত দুটো মেলে বৃষ্টিতে গা ভিজাতে লেগে পড়লাম আমি। উনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমায় বৃষ্টি উপভোগ করতে দেখে প্রশান্তি মাখা হাসি হাসলেন।
আমার ঘাড়ে নিজের থুতনি রেখে মৃদু স্বরে শীতল কণ্ঠে বললেন, ভালোবাসি। উনার মুখে ভালোবাসি শব্দটা শুনে বুকের ভেতর চিনচিন করে উঠল আমার। পুরো শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল নিমিষেই। এই প্রথম বোধহয় মুখ ফুটে ভালোবাসি শব্দটা সরাসরি আমায় বললেন উনি। নিজের কর্ম দ্বারা প্রতিনিয়ত মনের মাঝের সুপ্ত অনুভূতি বুঝিয়ে দিলেও মুখ ফুটে বলেননি এর আগে। তাই হঠাৎ এভাবে বলায় বড্ড লজ্জায় পড়লাম আমি। অস্বস্তিতে পড়ে আর চোখে নদীর এক উলকুল চোখ বোলাতে লাগলাম। এদিকে বৃষ্টি প্রায় থেমে এসেছে, বেগও ছিল কম। দূর আকাশের সূর্যের ডুবি ডুবি ভাব। নিবিড় ভাইয়া আমার অস্বস্তিকর অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলেন। ঘাড় থেকে থুতনি সরিয়ে মাঝিকে বললেন, চাচা নৌকা কিনারায় নিয়ে গিয়ে থামাও। আচ্ছা বাবা বলেই বৈঠা বইয়ে নদীর পাড়ের দিকে এগোতে লাগলেন মাঝি। এতক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি থেমে গিয়েছে। পানির কলকল ধ্বনি হয়েছে ক্ষীণ। মাঝে দুজনের পিনপতন নীরবতা। শ্বাস প্রশ্বাস আর হৃৎপিণ্ডের ডিবডিবে আওয়াজ দুটোই পানির ধ্বনিতে মিশ্রিত হয়ে শ্রবণের অগোচর। নিবিড় ভাইয়া আমার অস্বস্তি কাটাতে আকাশ পানে তাকালেন। হঠাৎ কিছু একটা চোখে পড়ায় উনি উত্তেজিত হয়ে বলে উঠলেন, অনন্যা, দেখো রংধনু। রংধনুর কথা কানে আসতেই চমকে উঠলাম আমি। তড়িঘড়ি করে আকাশের পানে দৃষ্টি ফেলতেই দৃশ্যমান হলো সাতর্মা রংধনুর মণিমুগ্ধকর চিত্র। অবাক খুশি হয়ে উত্তেজনায় উনার হাত চেপে ধরে বলে উঠলাম, ওয়াও, কত সুন্দর রামধনু। আমায় খুশি হতে দেখে হাসলেন উনি। নৌকা পাড়ে গিয়ে ভিড়তেই হালকা ধাক্কা অনুভূত হল নৌকোয়। মাঝি চাচা আমাদের উদ্দেশ্য করে বললেন, সাবধানে নাইমো তোমরা। নিবিড় ভাইয়া আমায় কোল থেকে নামিয়ে বসিয়ে দিলেন। ছাউনির ভেতরে গিয়ে মানি ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে কয়েকটা নোট বের করে চাচার দিকে এগিয়ে দিলেন উনি। ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা দেখে চাচা কপাল কুঁচকালেন। নিবিড় ভাইয়া মিষ্টি হেসে বললেন, ধন্যবাদ চাচা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর না করবেন না প্লিজ। নিজের ছেলে ভেবেই টাকাগুলো নিন। মাঝি চাচার চোখ দুটো যেন ভরে এলো। উনি নিবিড় ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সুখে থাহো, অনেক বড় হ বাবা। কিন্তু এত টাকা তো নিবার পারুম না। নিবিড় ভাইয়া আবারও হাসলেন। চাচার অগোচরে বাড়তি টাকা বিছিয়ে রাখা পাটির ওপরে রেখে দিয়ে বাকি টাকা চাচার হাতে দিয়ে ভালো থাকবেন বলেই আমার দিকে এগিয়ে এলেন। চট করে আমায় শূন্যে তুলে নিয়ে সাবধানে নেমে পড়লেন নৌকা থেকে। হয়তো নৌকায় উঠার সময় আমার কাঁপাকাঁপি অবস্থা দৃশ্যমান হয়েছিল উনার, তাই দ্বিতীয়বার একই রিস্ক নিতে নারাজ উনি। বাসায় পৌঁছতে পৌঁছতে আধার ঘনিয়ে এলো। বৃষ্টি খুব কম সময় হবার কারণে একেবারে যে ভিজে চিপচিপে হয়ে গিয়েছি এমনটা নয়। আসার সময় হুড তোলা রিকশায় নিবিড় ভাইয়া নিজের বাহুডোরে আবদ্ধ রেখেই নিয়ে এসেছিলেন আমায়। যতটা সম্ভব আড়াল করেই রেখেছিলেন। তাই খুব একটা সমস্যা হয়নি। তবে বাসায় এসে বাঁধল বিপত্তি। তোয়ালা গায়ে জড়িয়ে দিয়ে 2-3টে বকা খেতে হয়েছে আম্মুর। আম্মুর আশঙ্কা বিয়ের আগে জ্বর বাঁধালে জোয়ালামুখী ফাটিয়ে দেবেন তিনি। ঠোঁট উল্টে বিছানায় বসে পা দোলাচ্ছি আমি। এতক্ষণ নিত্য আপু শপিং থেকে ফিরে আমাদের বাসাতেই ছিল। নিবিড় ভাইয়া এসে শার্ট বদলে কিচ্ছুক্ষণ থেকেই চলে গিয়েছেন আপুকে নিয়ে।
তাই বড্ড একা একা লাগছে আমার। দুদিন পরই বিয়ে, তাও উনাকে ছাড়া একটা মুহূর্তেও থাকা কষ্টসাধ্য হয়ে আসছে খুব। মাত্র 2 দিনও ধৈর্য ধরে থাকতে পারছি না আমি। অথচ উনি আমার কাছে থাকলেই আবার অস্বস্তিতে পড়তে হয় আমায়। বুঝি না আমি এত সব উল্টোপাল্টা অনুভূতির মানে। যখন উনি কাছে থেকে দূরে যান তখন ইচ্ছে হয় হাতটা শক্ত করে চেপে ধরে বলি, থেকে যান না প্লিজ। আবার উনি থেকে গেলে অস্বস্তিতে মরি। উফ, এত ইরিটেটিং কেন সময়ে সময়ে পাল্টি খাওয়া ফিলিংসগুলো। ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল ঘরের। রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া মাথা বের করে উকি মেরে শয়তানি হাসি দিয়ে বলল, মে উই কাম ইন? ভাইয়াদের ঢং দেখে মুখ বাঁকালাম আমি। ভিঞ্চি কেটে বললাম, পারমিশন নেওয়ার কি আছে? ভাইয়ারা দুষ্টু হাসি দিয়ে ঘরে ঢুকে পেছনে কিছু একটা আড়াল করে এগিয়ে এলো। রুশো ভাইয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ব্রোকে মিস করছিস ছুটকি? আমি চোখ ছোট ছোট করে আবারও ভেঙচি কেটে বললাম, মোটেই না। অগ্নি ভাইয়া দাঁত বের করে বলল, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমরাও বুঝি। এখন শুন, তোর জন্য 2টো সারপ্রাইজ আছে। সারপ্রাইজের নাম শুনতাই চোখ চিকচিক করে উঠল আমার। কারণ ভাইয়াদের সারপ্রাইজ মানেই দারুণ কিছু। অগ্নি ভাইয়া আমার খুশি হতে দেখে বলল, সারপ্রাইজটা দেব, বাট তার আগে আমাদের একটা কন্ডিশন আছে। সারপ্রাইজ দেবে, তাতে আবার কন্ডিশন? ব্যাপারটায় ভ্রু কুঁচকে এলো আমার। চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে পাল্টা জিজ্ঞেস করলাম, কি কন্ডিশন? রুশো ভাইয়া দাঁত কেলিয়ে বলল, বেশি কিছু না ছুটকি, শুধু কাল রাতে ছাদে যাওয়া যাবে না তোদের। আমি কিছু না ভেবেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আরে এ আর এমন কি? ছাদে তো রাতে যাই না, এখন ফটাফট সারপ্রাইজ দাও। আমার পজিটিভ উত্তর পেয়ে দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। পেছনে থেকে 2টো প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে দুজনেই ধারাবাহিকভাবে বলতে লাগল, এটাতে তোর ফেভারিট ব্ল্যাক শাড়ি অগ্নি, আর এটাতে তোর ফেভারিট চকলেটস। কি সারপ্রাইজ পছন্দ হলো তো? রুশো। আমি শাড়ি আর চকলেটের বক্সটায় হাত বুলিয়ে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াস বলেই অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়ার গলা জড়িয়ে ধরলাম। রুশো ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, আরে মেরে ছুটকি খুশ হো গেয়া। অগ্নি ভাইয়া আমায় চকলেট খেতে খেতে সময় কাটাতে বলে দুষ্টু হাসল। আমার নাক টেনে দিয়ে দুজনেই দরজা চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল নিঃশব্দে। ভাইয়ারা যেতেই আমি শাড়ি দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। যে কোনো ব্ল্যাক প্রসাধনীই আমার কাছে অসম্ভব প্রিয়। অনন্যার ঘর থেকে বেরিয়ে অগ্নি আর রুশো উল্লাসিত হয়ে হাত উঠিয়ে হাই ফাইভ করল। দুজনেই মিটিমিটি হেসে আর চোখে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। অগ্নি রহস্যময় কণ্ঠে রুশোকে বলল, কাল কি হতে যাচ্ছে জানিস তো? রুশো দাঁত কেলিয়ে বলল, অবভিয়াসলি ব্রো। বলেই দুজনেই একসাথে গলা মিলিয়ে চাপা স্বরে চেঁচিয়ে বলে উঠল, ব্যাচেলর পার্টি। বেডরুমে গোল হয়ে গভীর ভাবনায় ডুব দিয়েছি আমি, রাত্রি আর নিত্য আপু। তিনজনেই মাথাতে একই চিন্তা কিলবিল করছে। শুধু পার্থক্য ভাবনা একটা, কিন্তু মাথা 3টে। এভাবেই বেশ কিছুক্ষণ ভাবার পরই আমি বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁট কামড়ে ধরে বললাম, ব্যাচেলর পার্টি রাইট? বেশ তো, শুধুই ছেলেরাই কেন পার্টি করতে পারবে?
আমরা মেয়েরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমরাও করব ব্যাচেলর পার্টি। আমার কথায় রাত্রির চোখে মুখে প্রথমে উত্তেজনা ভর করলেও তা নিমিষেই হতাশায় পরিণত হল। কপালে ভাঁজ ফেলে ঠোঁট উল্টে রাত্রি বলল, কিন্তু তুই তো ব্যাচেলর নস। বিবাহিত, একদম পিওর ম্যারিড। রাত্রির কথায় মেজাজটা অনাকাঙ্ক্ষিতভাবে বিগড়ে গেল আমার। কেবল মুড নিয়ে বড় বড় ডায়ালগ মারছিলাম, বাস্তবে যতটাই প্রয়োগ করা হোক কি না হোক জোশ আসা চাই এই ভেবে। বাট না, আমার এই মাথা মোটা বেষ্টু পুরো বিরিয়ানির মধ্যে বোরহানি ঢেলে ফেলল। আমি কোমরে দু হাত দিয়ে চোখ ছোট ছোট করে রাত্রির দিকে তাকিয়ে বলে উঠলাম, এই শুন, বাসর ঘরে ঢুকার পূর্বে সবাই সিঙ্গেল। সো এখন চুপ থাক। পুরো মুডটাই নষ্ট করে দিল শাকচুন্নি একটা। আমার এমন যুক্তিহীন যুক্তি শুনে ভ্যাবাচেকা খেয়ে বিস্ময় চোখ বড় বড় করে ফেলল রাত্রি। আর নিত্য আপু তো শুনেই ঘর কাঁপিয়ে হুহা করে হাসতে শুরু করে দিল। ওদের দুজনের রিয়াকশন দেখে আমি ঠোঁট উল্টালাম। কথা ঘোরানোর জন্য প্রসঙ্গ পাল্টে বলে উঠলাম, ওসব কথা বাদ। এখন বল কি কি অর্ডার করব? পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, কেক, কোল্ড ড্রিঙ্কস। আর কিছু? গতকাল অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া যাবার পর আমি চুপি চুপি দরজার কাছে গিয়ে আড়ি পেতে তাদের খুশুর ফুসুর সব শুনে ফেলেছিলাম, অথচ আমার ভোলা ভালা ভাইয়েরা তা আন্দাজি করতে পারেনি। ব্যাচেলর পার্টি শব্দটা শুনেই চোখ ছোট ছোট হয়ে আসে আমার। এতদিন বিয়ে করবে বলে দুটোই লাফাতে লাফাতে ফ্লোর ভেঙে ফেলে এখন এসেছে ব্যাচেলর পার্টি করতে? না না, এত মানা যায় না। কিছু না কিছু তো করতেই হবে। শুধু ছেলেরাই পার্টি করবে আর আমরা মেয়েরা কি ঘাসে মুখ দিয়ে চলব? অবশ্যই না। তাই আমি মনে মনে প্যাচ কষতে বসি। ভেবে রাখি নিত্য আপু আর রাত্রি আসলেই ধামাকা টাইপ ধামাল করতে হবে। যেহেতু তিন জুটির বিয়েই একসাথে হবে সেহেতু একই জায়গায় বিয়ের অনুষ্ঠান করা বাধ্যতামূলক, এমনটাই কথা আছে। সেই হিসেবেই আমাদের বাসায় বিয়ের আয়োজন করা হচ্ছে। কারণ রাত্রিদের বাড়িতে এত স্পেস নেই, আবার নিবিড় ভাইয়াদের বাড়ি উল্টো দিকে। সেই দিক থেকে রাত্রি আর নিবিড় ভাইয়াদের বাড়ির মিডিলে পড়ে আমাদের বাড়ি। দু বাড়ি থেকে অল্প একটু এলেই সবাই একসাথে একত্রিত হতে পারবে। তবে গায়ে হলুদ যার যার বাড়িতেই হবে। যেহেতু বিয়ে বাড়ি, কাজও সেরকম। পুরো বাড়িতেই বিয়ে বিয়ে ভাব। এক অন্যরকমের গন্ধে মোমো করছে পুরো বাড়ি জুড়ে। ডেকোরেশনের লোকেরা তোড়জোড় করে বাড়ি সাজাচ্ছে। তবে মজার ব্যাপার হলো সকলের বিদায় হলেও আমার বিদায় হবে না। অদ্ভুত হলেও এরকমটা বোধহয় প্রথম হচ্ছে যেখানে তিন ভাইবোনের বিয়ে একই দিনে একই বাড়িতে হবে, আবার রাতে বাসরও পাশাপাশি তিনটে ঘরে হবে। যার জন্য বিয়ের পরে বিদায়ের মুহূর্তে আর পাঁচটা মেয়ের মতো হাউমাউ করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করে ভাসাতে হবে না আমায়। তবে তার পরে অবশ্য কাঁদতে হতে পারে, বাট অ্যাটলিস্ট বিয়ের দিন তো হবে না, এটা ভেবেই মনটা নেচে উঠছে আমার। বর্তমানে আমরা রেস্টুরেন্ট থেকে নানান রকমের খাবারের অর্ডার দিয়ে ডেলিভারি আসার অপেক্ষায় প্রহর গুনছি। ভাইয়ারা চুপি চুপি তাদের পার্টির অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। ছাদটাও যেহেতু ডেকোরেশন করা হয়ে গিয়েছে সেই হিসেবে তাদের বেশ সুবিধেই হবে পার্টির ব্যাকগ্রাউন্ড নিয়ে। তবে মজার বিষয় হচ্ছে তারা একদম প্রাইভেসির সাথে তাদের ব্যাচেলর পার্টিটা করতে যাচ্ছে, যার কারণ আপাতত না জানলেও রহস্য ঠিক সময় উদ্ঘাটন করেই আমরা দম নেব। তারা শুধু ছাদে কাউকে যেতেই মানা করেনি, ইনফ্যাক্ট ছাদের দরজায় এত বড় একটা পোস্টার ঝুলিয়ে সেটাতে লিখেও দিয়েছে DONOTDISTURB।
যা আমাদের আটকানোর বদলে রহস্যভেদের কৌতূহল আগের তুলনায় আরও কয়েক গুণ বাড়িয়েই দিয়েছে। প্রায় 10 মিনিট পর কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ কানে আঘাত হানতেই প্রাপ্তির হাসি ফুটে উঠল আমাদের মুখে। এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত পায়ে ছুটে চললাম আমি দরজা খুলতে। কিন্তু আফসোস, আমি পৌঁছানোর আগেই সালমা আন্টি দরজা খুলে দিয়েছেন। সালমা আন্টিকে দেখে ডেলিভারি বয় এত বড় একটা বক্স হাতে মুচকি হাসল। বক্সটা আন্টির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইউর ডেলিভারি ম্যাম। ডেলিভারি বয়ের কথাটার উল্টো মানে ধরে নিয়ে বিস্ময় সালমা আন্টি বোকার মতো চোখ বড় বড় করে ফেলল। চোখ মুখ উল্টে আন্টি বলে উঠল, এই ছ্যামরা, আমার ডেলিভারি হইব মানে? আমারে দেইখা কি তোর পোয়াতি বইলা মনে হয়? সালমা আন্টির সোজাসাপটা কথার এমন উদ্ভট জবাবে বেকুব সেজে ভ্রু কুঁচকে মুখ হা করে ফেলল ডেলিভারি বয়। পরিস্থিতি আরও বিগড়ে যাবে বুঝে এক ছুটে দরজার সামনের গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। বক্সটা চট করে হাতে নিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে দাঁত বের করলাম। আমতা আমতা করে আন্টিকে বললাম, আরে সালমা আন্টি, তুমি ভুল বুঝচ্ছ। তুমি যাও, আমি দেখছি। বলেই বুঝিয়ে সুঝিয়ে আন্টিকে সরিয়ে আবারও জোরপূর্বক হেসে ডেলিভারি বয়কে উদ্দেশ্য করে বলে উঠলাম, ইয়ে মানে আপনি কিছু মনে করবেন না, দিন বিলের কাগজটা আমি পেমেন্ট করে দিচ্ছি। ডেলিভারি বয় আর কথা বাড়াল না, মাথা চুলকে কিছুক্ষণ চুপ থেকে বিলের কাগজটা আমায় দিতেই আমি বিল পে করে মৃদু হাসলাম। এদিক ওদিক আর চোখে তাকিয়ে নিয়ে সতর্কতার সাথে বক্সটা লুকিয়ে পা বাড়ালাম ঘরের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি সম্ভব বাগান সাইডে গিয়ে প্যান্ডেল টাঙ্গিয়ে নিতে হবে আমাদের। হেই ব্রো, আজ লুঙ্গি পরে থাকলে বেটার হতো তাই না? রুশোর প্রশ্নে ফিক করে হেসে ফেলল অগ্নি। রুশোর কাঁধ চাপড়ে সে বলল, তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু ভেবে দেখে সেবারের মতো লুঙ্গি কোমর থেকে তোর হাতে না চলে যায়। সেবারের কথা মনে পড়তেই লজ্জায় পড়ে ঠোঁট উল্টাল রুশো। তার লজ্জামাখা গাল লাল হয়ে যাওয়া ফেস দেখে হাসির বেগ বাড়িয়ে দিল অগ্নি। এমন সময় নিবিড়ের ডাকে সচেতন চোখে উল্টো দিকে ফিরে তাকাল দুজনেই। ওই শালা, এগুলো কি? কোত্থেকে আসলো এখানে? অগ্নিরুশো নিবিড়ের কথার কোনো অর্থ খুঁজে না পেয়ে একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। বড় বড় পায়ে টেবিলের দিকে এগিয়ে যেতেই নিবিড় আবারও চেঁচিয়ে উঠল, আমি তো এগুলো অর্ডার করিনি, এসব আসলো কোথায় থেকে? অগ্নিরুশো নিবিড়ের দেখানো টেবিলের ওপর কোল্ড ড্রিঙ্কসের বদলে অন্য দুটো বোতল দেখে চোখ বড় বড় করে ফেলল। রুশো মুখ হা করে অবাক কণ্ঠে বলে উঠল, ও মাই গড, হুইস্কি অ্যান্ড ওয়াডকা! ইয়াক! এগুলো তো আমি অর্ডার করিনি। রুশোর কথায় এবার সন্দেহের দৃষ্টি অগ্নির দিকে ফেলল নিবিড়। নিবিড়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে অগ্নিও রুশোর সাথে সহমত প্রকাশ করে ভ্রু কুঁচকে বলল, তো কি আমি করেছি নাকি? আমিও এসব ছাইপাস অর্ডার করিনি। দুজনেরই নেগেটিভ অ্যান্সার পেয়ে চিন্তায় পড়ে গেল নিবিড়। এসব ড্রিঙ্কস যদি কেউই অর্ডার না করে থাকে তবে এলো কোথায় থেকে? অর্ডারে কি তবে কোনো গড়বড় হল? নিবিড়কে ভাবতে দেখে রুশো আর অগ্নি চোখ ছোট ছোট করে তার দিকে তাকাল। অগ্নি ডিটেকটিভদের মতো মুড নিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি রে শালা, তুই আনিয়ে আমাদের নামে চালিয়ে দিতে চাইছিস না তো? শেষমেশ নিজেকে সন্দেহ করাই ক্ষেপে গেল নিবিড়। দাঁতে দাঁত চেপে ঝাঝালো কণ্ঠে সে বলে উঠল, লাইক সিরিয়াসলি? আমি এসব আনিয়েছি? তুই জানিস না এসব আমার পছন্দ না? এসব আমি অর্ডার করব ভাবলি কি করে?
শালা তুইও তোর বোনের মতো স্টুপিড হয়ে যাচ্ছিস কিভাবে বলতো? নিবিড়ের ধমকে ঠোঁট উল্টালো অগ্নি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আচ্ছা কিভাবে এসেছে সেটা না ভেবে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করলে হয় না? এভাবে সময় চলে যাচ্ছে তো। হয়তো ওরা ভুল করে দিয়ে ফেলেছে। অগ্নির কথার রেশ ধরেই রুশো মাথা নাড়াল। নিবিড় ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে বলে উঠল, আচ্ছা আমি যাচ্ছি সামনের শপে, তোরা এখানেই থাক, পাহারা দিবি কেউ যেন না আসে। বলেই চটজলদি বেরিয়ে গেল নিবিড়। নিবিড় যেতেই অগ্নিরুষো গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। গানের ভলিউমটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে লাগল নিবিড়ের ফেরার। সো আমাদের ডেকোরেশন কমপ্লিট, লেট দ্য পার্টি বিগেন। বাট এত রাতে যদি পেতনি গাছ থেকে ঘাড়ের ওপর লাফ মারে? রাত্রির এমন আহাম্মক মার্কা কথায় আবারও মেজাজ বিগড়ে গেল আমার। রেগেমেগে দাঁতে দাঁত চেপে বললাম, যেখানে তোর মতো একটা আস্ত পেতনির ঠাকুমা থাকে সেখানে অন্য কোনো পেতনির আসার সাহস থরি না আছে। আমার কথায় মুখ ফুলিয়ে সাপের মতো ফোনা তুলল রাত্রি। ফোঁসফাস করতে করতে সে বলে উঠল, কি আমি পেতনি? রাত্রির কথার ধার না ধরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ছোট্ট করে জবাব দিলাম, অবভিয়াসলি। এতে যেন রাত্রি আগের থেকেও বেশি ক্ষেপে উঠল। রেগেমেগে আবারও কিছু বলবে তার আগেই নিত্য আপু দুহাত মেলে আমাদের থামতে ইশারা করে বলে উঠল, থামো দুজনে, নিজেদের মধ্যে ঝগড়া করে সময় বরবাদ না করে ওদিকে দেখো। ভাইয়া বেরিয়ে কোথায় যেন গেল, তার মানে ওরা এখনো পার্টি স্টার্ট করেনি। এর মধ্যেই আমরা মজা করে নেই। আর যখন ওরা হইচই করতে শুরু করবে ঠিক তখনই আমরা আমাদের মিশন অ্যাটাক করব, ওকে? নিত্য আপুর কথায় বুক ফুলিয়ে জোরে শ্বাস টেনে দুজনেই একসাথে ওকে বলে সম্মতি জানালাম। নিত্য আপু হাসল। অডিও স্পিকারে লুঙ্গিবিহীন লুঙ্গি ড্যান্স সং ছেড়ে দিয়ে স্কার্ট ধরেই উড়াধুরা নাচতে শুরু করে দিলাম তিনজনই। ব্রো তুমি একটু থাকো, আমি একটু করে আসছি। রুশোর কথায় ভ্রু কুচকালো অগ্নি। করা বলতে কি করা বুঝতে না পেরে সে বলে উঠল, মানে আবার কি? এত সহজ একটা কথা অগ্নি বুঝতে না পারায় হতাশ হয়ে ঠোঁট উল্টালো রুশো। ফিসফিস করে সে বলল, আরে ব্রো মানে বোঝো না? মানে তো আই মিন শুশু শুশু। অগ্নি এবার বুঝতে পেরে ফিক করে হেসে উঠল। রুশোর চুলগুলো এলোমেল করে দিয়ে বলে উঠল, যা যা, ছাদ নষ্ট করিস না। রুশো শব্দ করে হেহে বলে হাসল। এলোমেলো করে দেওয়া চুলগুলো দুহাতে ঠিক করতে করতে দৌড় লাগাল ওয়াশরুমে উদ্দেশ্যে। রুশো যেতেই অগ্নি গালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। চোখে এসে হানা দিল তার রাজ্যের ঘুম। এর মাঝেই ছাদে প্রবেশ ঘটল একজোড়া পায়ের। এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে ধীর পায়ে এগিয়ে চলল সে অগ্নির দিকে। কিন্তু আবারও হতাশা এসে ভর করল তার মুখে। অগ্নি গভীর ঘুমে ডুব দিয়েছে চেয়ারে বসে গালে হাত রেখেই। তা দেখে মুখ ভার করে উল্টো দিকে ঘুরবে তার আগেই টেবিলের ওপর সফট ড্রিঙ্কসের বোতল চোখে পড়ায় থেমে গেল সে। পুরো বাড়িতে বোনকে খুঁজতে খুঁজতে বড্ড তৃষ্ণা পেয়ে গিয়েছে তার। ছোট্ট ছোট্ট পায়ে টেবিলের কাছে গিয়ে বোতল থেকে গ্লাসে সফট ড্রিঙ্কস ঢেলে নিয়েই কিছু না ভেবে ঢকঢক করে খেয়ে নিল সে। কিন্তু খাওয়ার পরই সে বুঝল সফট ড্রিঙ্কসের স্বাদটা অন্যরকম, কেমন যেন বিদঘুটে। কিছুক্ষণ টেস্টটা বুঝার চেষ্টা করে আবারও এক গ্লাস ঢেলে নিল সে গ্লাসে। একটু মুখে দিতেই চোখমুখ কুচকাল সে। নাক বন্ধ করে আবারও পুরো গ্লাস খালি করে দিয়ে টলমল করতে লাগল মেয়েটি। কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা, শরীরটা আগের তুলনায় বেশ হালকা লাগছে তার, যেন হাওয়ায় ভাসছে সে। কি অদ্ভুত ফুরফুরে ফিলিংস।
কোল্ড ড্রিঙ্কসের 2টো বোতল কিনে দ্রুত পায়ে ছাদে পৌঁছেই থমকে গেল নিবিড়। ডান হাত থেকে বোতলটা ফ্লোরে রেখে চোখটা ডলে নিয়ে আবারও সামনে তাকাতেই একই দৃশ্য ফুটে উঠল তার চোখে। বক্সে চেন্নাই এক্সপ্রেসের 1234 গেট অন দ্য ডান্স ফ্লোর সংটা বাজছে। তাতে কোনো হুঁশ নেই অগ্নির। সে তো আপন মনে চেয়ারে বসে টেবিলে ভর দিয়ে ঘুমিয়ে কাত হয়ে রয়েছে। ছাদের মিডল পয়েন্টেই একটা মেয়ে ওড়না দিয়ে মস্ত বড় ঘোমটা টেনে নাচতে নাচতে রুশোকে কেন্দ্র করে ঘুরে চলেছে। মাঝখান থেকে মেয়েটাকে থামানোর ব্যর্থ প্রচেষ্টা চালাতে চালাতে করুণ স্বরে আকুতি করে রুশো বলে চলেছে, আরে রুক যা মেরি মা, বাচ্চে কা জান লেগা কেয়া, তোরে 20 ডজন চকলেট দিমু তাও তো থামো। কিন্তু এতেও মেয়েটার কোনো প্রতিক্রিয়াই দৃশ্যমান হল না। আগের মতোই রুশোকে কেন্দ্রবিন্দু বানিয়ে নাচতে নাচতে গোল গোল করে ঘুরে চলেছে মেয়েটি। নিবিড় বুঝল এ কোনো দুঃস্বপ্ন নয় বরং কঠিন সত্য। তাই আর দেরি না করে হাতে থাকা আরেকটা বোতল ফ্লোরে রেখে দিয়ে একছুটে রুশোর কাছে গিয়ে ব্যস্ত স্বরে বলে উঠল, রুশো কেও? এখানে কি করে এলো? আর এভাবে নাচছেই বা কেন? আর এই শালা অগ্নি এভাবে মরার মতো ঘুমোচ্ছে কোনো আক্কেলে? রুশো নিবিড়কে দেখে এক লাফ মেরে এগিয়ে গিয়ে চেপে ধরল। ভয়ার্ত কণ্ঠে সে বলল, আই ডোন্ট নো ব্রো, আমি তো জাস্ট শুশু করতে গিয়েছিলাম। এসে দেখি অগ্নি ব্রো ঘুম আর এই মেয়েটা ঘোমটা টেনে ধিতাং ধিতাং। আমি অনেক চেষ্টা করেছি বাট থামাতেই পারিনি। তুমি ওকে থামাও ব্রো, প্লিজ ডু সামথিং। কি করবে ভেবে না পেয়ে আশেপাশে পানি খুঁজতে লেগে পড়ল নিবিড়। কিন্তু পানি না থাকায় বেশ বিরক্ত হয়ে অবশেষে কোনো উপায় না খুঁজে পেয়ে চেয়ারে সজোরে একটা লাথি মেরে দিল সে। চেয়ার বেঁকে যাওয়ায় ধপাস করে ফ্লোরে পড়ে গেল অগ্নি। ঘুম ছুটে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠে অগ্নি চিৎকার করে বলল, ও বাবা রেগেছি রে। নিবিড় এবার আরও ক্ষেপে গেল। অগ্নিকে টেনে তুলে সামনে তাকাতে ইশারা করে ঝাঝালো কণ্ঠে সে বলে উঠল, আমি একা তোদের কি ঘুমিয়ে থাকার জন্য রেখে গিয়েছি? ব্যাটা বলদ, কে এটা? আর ড্রিঙ্ক করল কোনো ফাঁকে? অগ্নি কিছুক্ষণ টলমল করতে থাকা মেয়েটির দিকে তাকিয়ে থেকে পরিস্থিতি বুঝতে পেরে ঠোঁট উল্টাল। মিনমিন করে সে বলল, আমি ঘুমিয়ে গেছিলাম? তার মানে এতক্ষণ বিয়ের স্বপ্ন দেখছিলাম? ইয়া আল্লাহ! টানা 20 মিনিট উড়াধুরা নাচার পর ক্লান্ত হয়ে বসে পড়লাম তিনজনই। একটু জিরিয়ে নিয়ে পিৎজা সাবার করে কোল্ড ড্রিঙ্কস পান করে ঢেকুর তুললাম আমি, রাত্রির সাথে নিত্য আপো। মনটা বড়ই খুশি খুশি লাগছে। ওয়াটা ব্যাচেলর পার্টি! বিয়ের পর থরি না সাদা বিলাই রাতবিরেতে এভাবে নাচতে দেবে। তাই বিয়ের আগে অন্তত লাফিয়ে নিয়ে ইচ্ছেটা পূর্ণ করে নিলাম। কিছুক্ষণ রেস্ট করে নিত্য আপু বলল, চলো মিশন হামলা অ্যাট্যাক শুরু করা যাক। আমি আর রাত্রি দাঁত কেলিয়ে যথা আজ্ঞা ভাবিজি বলেই উঠে দাঁড়ালাম। পা টিপে টিপে এগিয়ে চললাম ছাদের উদ্দেশ্যে। ছাদের চাপিয়ে রাখা দরজা হালকা ধাক্কা দিয়ে ফাঁক করে চোখ লাগাতেই মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চক্কর দিয়ে উঠল আমার। এ কি দেখলাম আমি? আমাদের হবু জামাইয়েরা মাঝরাত্রিরে কোনো অপরিচিত মেয়ের সাথে নাচ করছে? এই জন্যেই কি আমাদের মানা করা হয়েছিল ছাদে আসার জন্য? এটার নামই বুঝি ব্যাচেলর পার্টি। চলবে।